যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে, সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরো সিলেবাস আমরা এমনভাবে তৈরি করতে চাইছি, যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন, একটা মেয়ে যখন ক্লাস 1-এ ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে, তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে, যেমন শিখবে সে, ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে। সে একই সাথে খেলায় কোনো না কোনো, মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে। সে কোনো না কোনোভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই, তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা, প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে, একজন ডিসেবল মানুষ, সে বক্তব্য দিয়ে গেছে যে তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন আরো অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি। অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে যাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই আমাদের রাজনীতি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্যই আপনারা দেখেছেন, এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানির সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখেছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেরকম সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাস করে মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায়, সেই জন্য সারা দেশে ইনশাল্লাহ আগামী 20 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি, সেকেন্ডারি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই। সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকার, বিএনপি সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের অবসর ভাতার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেতে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় 3 গুণ করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে মিল কল কারখানা তৈরি হবে এবং আমার দেশের
ছেলেরা, আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন কুড়ির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন, সমগ্র বাংলাদেশ মানুষ আছে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাইছে, বিএনপি বাস্তবায়ন করতে চাইছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জম সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে, এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন এই রাজনীতির সাথে? ভাই দেখে, আপনারা কি মনে করেন বিএনপি সঠিক রাজনীতি করছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই রাজনীতি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আস্তে আস্তে একটা সময় দেশের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছেন, এবং যেহেতু এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে, যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না? বাজেট উপস্থাপন করেছি, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন 60টি পণ্য, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য, যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি প্রতি উপজেলায় আমরা দেশের মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য, বিশেষ করে উপজেলা জেলা পর্যায়ে যে সকল মানুষ থাকেন, উপজেলা পর্যায়ে গ্রামে ইউনিয়নে যে সকল মানুষ থাকেন, আপনাদের চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 553টি যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় এখন যে 50 সদস্যের হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব। 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব, যাতে করে আপনাদেরকে যদি খুব বেশি সিরিয়াস অসুখ না হয়, তাহলে যাতে উপজেলার মানুষকে বা গ্রামের মানুষকে জেলা হাসপাতালে আসতে না হয়। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, ইনশাল্লাহ শীঘ্রই এর কাজ শুরু হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, এই হাসপাতালগুলোকে যদি তৈরি করতে হয়, ফ্যামিলি কার্ড যদি সারা বাংলাদেশে 4 কোটি পরিবার, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের দুস্থ গরিব পরিবার, তাদের নারী প্রধানদের কাছে যদি পৌঁছে দিতে হয়,
যদি ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে তাদের ভাতার ব্যবস্থা পৌঁছে দিতে হয়, যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পোশাক আমরা পৌঁছে দিতে চাই, নতুন বইয়ের সাথে যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে 1,20,00,000 বাচ্চাকে যে আমরা পোশাকের ব্যবস্থা করেছি সেইটি যদি পৌঁছে দিতে হয়। কিছুদিন আগে দেখেছেন যে চায়নার সাথে চুক্তি হয়েছে, চায়না এই দেশে অনেকগুলো মিল কারখানা চট্টগ্রামে তৈরি করবে, যেই মিল কারখানায় আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি সুবিধা পাবে, কর্মসংস্থানের সুবিধা পাবে। সেই মিল কারখানাগুলোকে যদি তৈরি করতে হয়, অর্থাৎ এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে। এখন মানুষ পরিবর্তন চায়। আমরা 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারে বারে গণতন্ত্রকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। যদি এই কাজগুলো, এই যে একটু আগে আমি বললাম যে রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা প্রত্যেকটি মানুষ হাত তুলে সমর্থন জানিয়েছেন যে এই রাজনীতির আপনারা বাস্তবায়ন চান। যেহেতু বাংলাদেশের জনগণ এই রাজনীতির বাস্তবায়ন চায়, প্রিয় ভাই বোনেরা, আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ। কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আমরা কি সকলে সতর্ক থাকবো? আমরা কি সকলে চোখ কান খোলা রাখবো? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি 71-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 86 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 96 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত 17 বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল, তাদেরই নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে, জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথাই আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে, যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানে একটু পরে মাগরিবের আজান দিবে, আর কথা বলবো না। আসুন, আমরা কি সকলে চাই এইখানে যেই কাজের বাস্তবায়ন আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন, সেই আমরা কি প্রত্যাশা করতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন? সেই প্রত্যাশা কি করা যায়? ইনশাআল্লাহ। কিশোরগঞ্জবাসীর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথাই বলতে চাই, যেই কথাটি মনে প্রাণে আমি বিশ্বাস করি, সেই কথাটি হচ্ছে দেশের জন্য, সেই কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য।
করব কাজ সবার আগে, করব কাজ সবার জন্য, ইয়েস, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।